তো এবারে আমরা চলে এসেছি asymptote not parallel to y axis of a general rational algebraic curve। আমরা অ্যাসিম্পটোট বের করব সেই অ্যাসিম্পটোটগুলো যেগুলো y অ্যাক্সিসের প্যারালাল নয় যে কোনো রেশনাল অ্যালজেব্রিক কার্ভের ক্ষেত্রে। তার মানে এখানে দুটো পসিবিলিটি থাকতে পারে, একটা হচ্ছে অ্যাসিম্পটোটটা অবলিক হতে পারে, আর একটা হচ্ছে অ্যাসিম্পটোটটা হরাইজন্টাল হতে পারে। ওয়াই অ্যাক্সিসের প্যারালাল নয়, তার মানে ভার্টিক্যাল নয়। আমরা তিন ধরনের অ্যাসিম্পটোট এখনো অবধি দেখেছি রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোটের আন্ডারে, হরাইজন্টাল, ভার্টিক্যাল, অবলিক। তাহলে যেহেতু ভার্টিক্যাল নয়, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল নয়, তাহলে দুটো অপশান হতে পারে, একটা হচ্ছে অবলিক আর একটা হচ্ছে হরাইজন্টাল। তো কোশ্চেন সেই একই তোমার মনে আসা উচিত যে অলরেডি তো আমরা অবলিক অ্যাসিম্পটোটের থিওরি পড়েছি, তাহলে নতুন করে আবার অবলিক অ্যাসিম্পটোটের থিওরি কেন? আগের যে থিওরিটা আমরা পড়েছি বা লাস্ট ভিডিও যেটা দেখেছি তাদের ডিসপুট কোথায় ছিল, স্বাভাবিক এটা তোমাদের মনে আসবে যে আগের ভিডিওতে ডিসপুট কোথায় ছিল। ভ্যালিড লজিক, ডিসপুট কোথায় ছিল? ডিসপুট কোথায় ছিল তোমার কাছে খুব ক্লিয়ার। ঠিক দেখবে আমরা হরাইজন্টাল অ্যাসিম্পটোট, ভার্টিক্যাল অ্যাসিম্পটোট যখন পড়েছি তখনও দুটো করে থিওরি পড়েছি, অবজার্ভ করলেই দেখবে। একটা পড়েছি যদি কার্ভটাকে y ইকুয়ালস টু fx ফর্মে এক্সপ্রেস করা যায় তখন আমরা অ্যাসিম্পটোট কীভাবে বের করব। অ্যানাদার আমরা পড়েছি যদি কার্ভটাকে y ইকুয়ালস টু fx ফর্মে এক্সপ্রেস না করা যায়, দ্যাট ইজ অ্যালজেব্রিক ফর্মেই থাকে কার্ভটা, যাকে ইউনিকলি y ইকুয়ালস টু fx ফর্মে লেখা সম্ভব নয়, ইন দ্যাট কেস আমরা অ্যানাদার একটা মেথড ফলো করেছি। এখানেও অবলিক অ্যাসিম্পটোট বের করার এই মেথডটার প্রয়োজনীয়তা এটাই, আগের মেথডটাতে দেখবে আমরা কার্ভটাকে স্পেসিফাই করেছিলাম y ইকুয়ালস টু fx, যে যদি কোনো কার্ভ y ইকুয়ালস টু fx ফর্মে থাকে তার ক্ষেত্রে আমরা বলতে পারি y ইকুয়ালস টু mx প্লাস c একটা অ্যাসিম্পটোট হবে। যদি m ইকুয়ালস টু আমরা বলতে পারি লিমিট মডুলাস x টেন্ডস টু ইনফিনিটি y বাই xy অ্যান্ড c ইকুয়ালস টু লিমিট মড x টেন্ডস টু ইনফিনিটি y মাইনাস mxy। প্রায়োরিটি এটা ছিল যে কার্ভটাকে y ইকুয়ালস টু fx ফর্মে লিখতে হবে। এখানে কার্ভটা কিন্তু y ইকুয়ালস টু fx ফর্মে এক্সপ্রেসিবল নয়, একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার দেওয়া আছে। সাপোজ x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 9 প্লাস এক্সএস কিউব y প্লাস এক্সএস টু দি পাওয়ার 4 y স্কোয়ার ডট 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 0 এরকম দেওয়া আছে। ইন দ্যাট কেস আমরা কিভাবে অ্যাসিম্পটোট বা অবলিক অ্যাসিম্পটোট বা হরাইজন্টাল অ্যাসিম্পটোট খুঁজে বের করব? হরাইজন্টালটা এখানে কোনো ফ্যাক্টর নয়। হরাইজন্টালটা তোমরা এর আগে যেভাবে করে এসছো যে হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0 করে, সেটা দিয়েই করতে পারবে। তবে হরাইজন্টালটা এখানে ইনক্লুড করে নেওয়া হয় কারণ হরাইজন্টালটাও এখান থেকে বের করা যায়। আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে এখান থেকে অবলিক অ্যাসিম্পটোটটাকে খুঁজে বের করা, এটাই কিন্তু আমাদের এখান থেকে মেন প্রায়োরিটি। তো এই যে কার্ভটাকে প্রথমে আমরা এখানে সাজিয়েছি, এই সাজানোটাকে তোমাকে প্রথমে ভালো করে বুঝে নিতে হবে। এই সাজানোটা যদি বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা আসবে না। মেন প্রায়োরিটি হচ্ছে এই সাজানোটা বুঝে নিতে হবে। দেখো কার্ভটাকে আমি এইভাবে সাজিয়েছি, জেনারেল কার্ভ যে ফর্মেই থাকুক না কেন তাকে এই ফর্মে সাজানো সম্ভব, সেটা তোমরা এর পরের ভিডিওতে যখন প্রবলেম পাবে তখন বুঝতে পারবে। আমরা সাজিয়েছি a0 y টু দি পাওয়ার n, a1 y টু দি পাওয়ার n মাইনাস 1, a2 y টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কোয়ার, সরি a0 y টু দি পাওয়ার n, a1 y টু দি পাওয়ার n মাইনাস 1 x প্লাস a2 y টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কোয়ার, a3 y টু দি পাওয়ার n মাইনাস 3 x কিউব আপ টু a n মাইনাস 1 y x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a n x টু দি পাওয়ার n। এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়েছি। দেখো এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে নেওয়ার একটা বিশেষ কারণ আছে, খেয়াল করে দেখবে এখানে y এর পাওয়ারটা কত? n। এখানে y এর পাওয়ার হচ্ছে n মাইনাস 1, x এর মাথায় আছে কিছু নেই মানে 1, দ্যাট ইজ y এর পাওয়ার আর x এর পাওয়ারের যোগফল n মাইনাস 1 প্লাস 1, দ্যাট ইজ n। y টু দি পাওয়ার n মাইনাস 2, y এর পাওয়ার n মাইনাস 2, x এর পাওয়ার হচ্ছে 2, তাহলে যোগফল n। y x টু দি পাওয়ার n মাইনাস 1, y এর পাওয়ার 1, x টু দি পাওয়ার n মাইনাস 1 যোগ করে দাও n, a n x টু দি পাওয়ার n।
দ্যাট ইজ এখানে যে টার্মগুলো আছে প্রত্যেকটা টার্মের যদি তুমি পাওয়ারগুলো যোগ করো দ্যাট ইজ হয়ে যাবে n। তার মানে এই পোর্শনে আমরা শুধু তাদেরকে নিয়েছি যারা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n। তোমরা প্রত্যেকেই হোমোজিনিয়াস ফাংশন পড়েছো, আমি নিজেই পড়িয়েছি, কেউ বলতে পারবে না যে আমি পড়িনি। প্রত্যেকে হোমোজিনিয়াস ফাংশন পড়েছো এবং আমি নিজে পড়িয়েছি হোমোজিনিয়াস ফাংশন, ঠিক আছে? কেউ বলতে পারবে না যে আমি হোমোজিনিয়াস ফাংশন পড়িনি। আমি প্রত্যেককেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে পড়িয়েছি। আর তোমরা প্রত্যেকে হোমোজিনিয়াস ফাংশন জানো, কোনো অসুবিধা নেই, পড়লেই বুঝতে পারবে। যদি কেউ না জানা থাকে সে বলবে, আমি পাঠিয়ে দেবো, দেখে নেবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন তো হয়নি যাই হোক সবার, ঠিক আছে? প্রত্যেকেই জানো যে হোমোজিনিয়াস ফাংশন কাকে বলে। তাহলে এখানে আমরা সাজিয়েছি কিভাবে, a0 y টু দি পাওয়ার n, a1 y টু দি পাওয়ার n মাইনাস 1 x, a2 y টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কোয়ার। ও তোমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে হোমোজিনিয়াস ফাংশন পড়েছো, a n মাইনাস 1 y x টু দি পাওয়ার n মাইনাস 1 a n x টু দি পাওয়ার n। দ্যাট ইজ প্রথম nth অর্ডারের হোমোজিনিয়াস ফাংশনগুলোকে আমি এক জায়গায় করেছি। এবার খেয়াল করে দেখো সেকেন্ড ব্র্যাকেটে কাকে নিয়েছি, b1 y টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে আছে y এর পাওয়ার n মাইনাস 1, b2 y টু দি পাওয়ার n মাইনাস 2x, তাহলে y এর মাথায় n মাইনাস 2 x এর মাথায় 1 যোগ করলে n মাইনাস 1, b n মাইনাস 1 y x টু দি পাওয়ার n মাইনাস 2, y এর মাথায় 1 x এর মাথায় n মাইনাস 2 যোগ করলে n মাইনাস 1, bn x টু দি পাওয়ার n মাইনাস 1 x এর মাথায় n মাইনাস 1। দ্যাট ইজ এই টার্মে এই ব্র্যাকেটের মধ্যে আমি সেই ফাংশনগুলোকে নিয়েছি যারা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n মাইনাস 1, সেই কম্পোনেন্টগুলোকে নিয়েছি যারা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n মাইনাস 1। লাস্টের আগের টার্মটা l n মাইনাস 1 y ln x, দ্যাট ইজ y এর মাথায় 1 x এর মাথায় 1, এটা হলো হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1। লাস্টে হচ্ছে kn হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্মকে আমরা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0 বলতে পারি। তার মানে প্রথমে যে কার্ভটা তোমার হাতে দেওয়া আছে সেই কার্ভটাকে তুমি কিভাবে সাজাবে, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n এর কম্পোনেন্টগুলো এক জায়গায় নাও, n মাইনাস 1 তারপরে নাও, নেক্সট টার্মে n মাইনাস 2 নাও, লাস্ট টার্মে তোমরা কনস্ট্যান্ট নাও, তার আগের টার্মে তোমরা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1 নাও। তাহলে গিভেন কার্ভকে হোমোজিনিটির রেসপেক্টে কিন্তু প্রথমে সাজিয়ে নিতে হবে। প্রবলেমের ক্ষেত্রে খুবই সোজা লাগবে, কোনো কঠিন লাগবে না। এই থিওরিটা একটু জটিল লাগতে পারে, প্রবলেমের ক্ষেত্রে কোনো কঠিন লাগবে না। এবার এই যে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n এর যে কম্পোনেন্টগুলো ছিল তাদেরকে আমি নাম দিচ্ছি fn। তাহলে এটাকে আমরা বসিয়েছি, দেখো দ্যাট ইজ অফ দ্য ফর্ম fn। তারপরেরটা ছিল n মাইনাস 1, তাহলে হয়ে গেল fn মাইনাস 1। তারপরেরটা লিখিনি, এখানে লিখে দিয়েছি fn মাইনাস 2 হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n মাইনাস 2, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1, আর f0 হচ্ছে কনস্ট্যান্ট বা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0। তার জন্য লিখে দিয়েছি হোয়ার ইচ fi ইজ এ হোমোজিনিয়াস ফাংশন ইন x অ্যান্ড y অফ ডিগ্রি i। তার মানে fn হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n, ফাংশন হচ্ছে x অ্যান্ড y এর, fn মাইনাস 1 হোমোজিনিয়াস ফাংশন ইন x অ্যান্ড y অফ ডিগ্রি n মাইনাস 1, f1 হোমোজিনিয়াস ফাংশন ইন x অ্যান্ড y অফ ডিগ্রি 1, f0 হোমোজিনিয়াস ফাংশন ইন x অ্যান্ড y অফ ডিগ্রি 0 অর কনস্ট্যান্ট। ওকে, তাহলে প্রথম যে কার্ভটা দেওয়া থাকবে তাকে হোমোজিনিটির রেসপেক্টে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কার্ভ এলোমেলো থাকতে পারে, তুমি তাকে সাজিয়ে নেবে হোমোজিনিটির রেসপেক্টে। এবার প্রত্যেকটা ফাংশন যেহেতু হোমোজিনিয়াস, আমরা জানি একটা ফাংশন যদি হোমোজিনিয়াস অফ ডিগ্রি n হয় তাকে আমরা তিনভাবে এক্সপ্রেস করতে পারি। x টু দি পাওয়ার n phi অফ y বাই x ফর্মে লিখতে পারি, অথবা y টু দি পাওয়ার n phi অফ x বাই y ফর্মে লিখতে পারি, অথবা f অফ tx, ty ইকুয়ালস টু t টু দি পাওয়ার n f অফ x, y ও লিখতে পারি। তাহলে এখানে fiটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি i, তাহলে fiকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার i phi i y বাই x, যেখানে phi i হচ্ছে একটা পলিনোমিয়াল অফ y বাই x অফ ডিগ্রি i। phi i হচ্ছে y বাই x এর একটা পলিনোমিয়াল যার ডিগ্রি হচ্ছে i। এটা কোথায় থেকে লিখতে পারলাম, হোমোজিনিয়াসের প্রপার্টি থেকে লিখতে পারলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, যদি কারোর এই হোমোজিনিয়াসের জায়গাটা বুঝতে অসুবিধা হয় আমাকে ডেফিনেটলি জানাবে, এর রেমেডি আমার কাছে আছে, আমি দিয়ে দেবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে fi হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ x অ্যান্ড y। তাহলে আমরা জানি যে কোনো ফাংশন যদি হোমোজিনিয়াস হয় অফ ডিগ্রি i, তাহলে আমরা তাকে কিভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার i সাম ফাংশন অফ y বাই x, x টু দি পাওয়ার i সাম ফাংশন অফ y বাই x, অথবা y টু দি পাওয়ার i সাম ফাংশন অফ x বাই y, অথবা f অফ tx, ty ইকুয়ালস টু t টু দি পাওয়ার i যদি হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি i হয় f অফ x, y। এর রেমেডি আমার কাছে আছে। এটা
যে কোনো ফাংশন অফ ওয়াই বাই এক্সই হতে পারে, বাট এখানে যেহেতু f1 আপ টু fn সবগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, তাহলে এই ফাংশনগুলোকে আইডেন্টিফাই করারও ব্যাপার আছে। তার জন্য আমি ওটাকে ফাই এর পরিবর্তে ফাই আই দিয়ে দিচ্ছি। তাহলে আমরা বুঝতে পারবো f1 এর পরিবর্তে ফাই ওয়ান ফাংশনটা আসবে, f2 এর পরিবর্তে ফাই টু ফাংশনটা আসবে, fn এর পরিবর্তে ফাই এন ফাংশনটা আসবে। তাই আমরা প্রত্যেকটাকে এইভাবে ডিস্টিংগুইশ করার জন্য আইটা দিয়ে দিলাম এখানে। এই আইটা কিন্তু থিওরিটিক্যালি আসে না, এটা আমরা আমাদের বোঝানোর জন্য দিয়েছি সাফিক্সের আইটা, বাট এই আইটা কিন্তু হোমোজিনিয়াসের প্রপার্টি থেকে আসে। হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন যদি কোনো ফাংশন হয়, তাহলে আমরা তাকে এক্স টু দি পাওয়ার এন সাম ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে লিখতে পারি। সাম ফাংশনটাকে কিভাবে নেবে সেটা তোমার ব্যাপার, তুমি ফাই নিতে পারো, সাই নিতে পারো, যাই নিতে পারো, যা খুশি নিতে পারো, এফ নিতে পারো, ছোট এফ নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা তো হোমোজিনিয়াস ফাংশন নেই, টোটাল n+1 সংখ্যক হোমোজিনিয়াস ফাংশন আছে। খেয়াল করে দেখো fn থেকে f0 অবধি। তাহলে প্রত্যেকটার জন্য আমি একবার ফাই ধরবো, একবার সাই ধরবো, একটা টাইমে ফাংশনই কম পড়ে যাবে। ধরো তুমি এর ক্ষেত্রে বললে x টু দি পাওয়ার n ফাই অফ ওয়াই বাই এক্স, তাহলে এর ক্ষেত্রে কি বলবে x টু দি পাওয়ার n-1 সাই অফ ওয়াই বাই এক্স। এই করে প্রচুর ফাংশন লাগবে। তার জন্য আমরা আইডেন্টিফাই করার জন্য এটাকে ফাই আই দিয়ে দিলাম, তাহলে সবগুলোই আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এফ আই ইকুয়ালস টু হোমোজিনিয়াসের প্রপার্টি বলছে এক্স টু দি পাওয়ার আই সাম ফাংশন অফ ওয়াই বাই এক্স। এই সাম ফাংশনটাকে আমরা ফাই আই দিয়ে কনভার্ট করলাম, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এফ এন এর জায়গাতে কত বসবে, এক্স টু দি পাওয়ার এন ফাই এন ওয়াই বাই এক্স। এফ n-1 এর জায়গাতে কত বসবে, এক্স টু দি পাওয়ার n-1 ফাই n-1 ওয়াই বাই এক্স। এফ n-2 এর জায়গাতে কত বসবে, এক্স টু দি পাওয়ার n-2 ফাই n-2 ওয়াই বাই এক্স। f1 এর জায়গাতে কত বসবে, x ফাই 1 ওয়াই বাই এক্স। f0 এর জায়গাতে কত বসবে, x টু দি পাওয়ার 0 মানে 1 দ্যাট ইজ অনলি ফাই 0 ওয়াই বাই এক্স। এবার এই টোটাল এক্সপ্রেশনটাকে তুমি x টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি এই ইকুয়েশনটা পেয়ে যাবে। ফাই n ওয়াই বাই এক্স প্লাস 1 আপন এক্স ফাই n-1 ওয়াই বাই এক্স প্লাস আপ টু ডট 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 1 আপন x টু দি পাওয়ার n-1 ফাই 1 ওয়াই বাই এক্স প্লাস 1 আপন x টু দি পাওয়ার n ফাই 0 ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 0। এটা তুমি পেয়ে যাবে। এবার একটা জিনিস তোমাকে আমি এখানে ভেবে দেখতে বলবো, আমরা এখানে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বের করছি না, হরাইজন্টাল অ্যাসিম্পটোট বের করছি, অথবা আমরা কি বের করছি, অবলিক অ্যাসিম্পটোট বের করছি। তো আমরা প্রথমে অ্যাসিম্পটোটটাকে অবলিক ফর্মেই ধরে নিই, y ইকুয়ালস টু mx প্লাস c আমরা ধরে নিচ্ছি এই 1 নম্বর ইকুয়েশনের অ্যাসিম্পটোট। তাহলে অটোমেটিক্যালি m এর ভ্যালু কে দেবে, এটা আমরা অলরেডি পড়ে এসেছি। m এর ভ্যালু দেবে লিমিট mod x টেন্স টু ইনফিনিটি y বাই x, আর c এর ভ্যালু কে দেবে লিমিট mod x টেন্স টু ইনফিনিটি y মাইনাস mx। যদি y ইকুয়ালস টু mx প্লাস c গিভেন কার্ভের অ্যাসিম্পটোট হয়, তাহলে m ইকুয়ালস টু আমরা বলতে পারি লিমিট mod x টেন্স টু ইনফিনিটি y বাই x, আর c ইকুয়ালস টু আমরা বলতে পারি লিমিট mod x টেন্স টু ইনফিনিটি y মাইনাস mx। তাহলে এই যে গিভেন ইকুয়েশনটা আছে, এখানে তোমরা mod x টেন্স টু ইনফিনিটিকে অ্যাপ্রোচ করো। তুমি নিশ্চয়ই জানো mod x টেন্স টু ইনফিনিটি মানে x টেন্স টু প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি, আর x প্লাস ইনফিনিটিতে যাক আর মাইনাস ইনফিনিটিতে যাক 1 বাই এক্স অলওয়েজ 0তে যাবে, আর এই স্ট্রাকচার বলছে y বাই এক্স অলওয়েজ m এ যাবে। তার মানে 1 বাই এক্স 0তে গেল, এটা হয়ে গেল 0, আর এটা হয়ে গেল ফাই n-1 m, তাহলে 0 গুণ ফাই n-1 m 0। 1 বাই এক্স টু দি পাওয়ার n-1 0তে গেল, এটা y বাই এক্সটা গেল m এ, তার মানে 0 গুণ ফাই 1 m 0। 1 বাই এক্স টু দি পাওয়ার n এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল m, তাহলে আলটিমেটলি 0, আর এখানে y বাই এক্স এর জায়গাতে বসে গেল m। তাহলে ফাইনালি তুমি এর উপরে যদি mod x টেন্স টু ইনফিনিটি লিমিটটাকে অ্যাপ্রোচ করো, তাহলে একটাই জিনিস পড়ে থাকবে ফাই n m ইকুয়ালস টু 0, একটাই জিনিস পড়ে থাকবে ফাই n m ইকুয়ালস টু 0। এবার আমরা এই c এর উপরে একটা লিমিটিং কনসেপ্ট বা লিমিটিং ফাংশন কনসেপ্টকে অ্যাপ্রোচ করি সব সময়তে। c এর উপরে একটা লিমিটিং কনসেপ্ট বা লিমিটিং ফাংশন কনসেপ্টকে অ্যাপ্রোচ করি। দেখো c সমান কত, লিমিট mod x টেন্স টু ইনফিনিটি y মাইনাস mx, দ্যাট ইজ y মাইনাস mx এর mod x টেন্স টু ইনফিনিটির জন্য লিমিটিং ভ্যালুটা হচ্ছে দ্যাট কনস্ট্যান্ট c। ভালো করে এই জায়গাটা বুঝবে, y মাইনাস mx এর mod x টেন্স টু ইনফিনিটির জন্য লিমিটিং কনসেপ্ট হচ্ছে c। তাহলে থিওরি বলছে y মাইনাস mx ইকুয়ালস টু আমরা লিখতেই পারি c প্লাস v
যেখানে ভি একটা এক্স এর ফাংশন যার লিমিটিং ভ্যালু 0 when mod x tends to infinity। এটা তুমি কিভাবে বুঝবে? এই ফাংশনটার এই কোয়ান্টিটিটার উপরে mod x tends to infinity লিমিট নিয়ে নাও, দেখো তোমার এটা ঘুরে এসছে। দিস আর দ্য অ্যাপ্রক্সিমেশন থিওরি। আমি তার জন্য বলেই দিচ্ছি, হোয়ার ভি ইজ এ ফাংশন অফ এক্স সাচ দ্যাট লিমিট mod x tends to infinity ভি ইকুয়ালস টু 0। দ্যাট ইজ ফাংশনটা থেকে আমরা লিমিটিং কনসেপ্টটাকে উইথড্র করলাম। লিমিটিং কনসেপ্ট ছিল c ইকুয়ালস টু লিমিট mod x tends to infinity y minus mx। দ্যাট ইজ y minus mx এই কোয়ান্টিটির লিমিটিং ভ্যালু ফর mod x tends to infinity হচ্ছে c। আমি y minus mx কে অ্যাজ এ ফ্রি ফাংশন লিখতে চাইছি, তাহলে আমরা লিখতেই পারি y minus mx ইকুয়ালস টু c প্লাস এ ফাংশন v, যেখানে অবভিয়াসলি ভিটার লিমিটিং ভ্যালু 0 ফর mod x ইকুয়ালস টু ইনফিনিটি, এই mod x টেন্ডস টু ইনফিনিটি। কারণ এই যে তুমি লিখে নিলে লিমিটিং কনসেপ্টটাকে উইথড্র করলে, এখানে ছিল c ইকুয়ালস টু লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y মাইনাস mx, তুমি লিখে নিলে y মাইনাস mx ইকুয়ালস টু c প্লাস v। তুমি অবজার্ভ করে দেখো এই y মাইনাস mx ইকুয়ালস টু c প্লাস v এর উপরে যখন তুমি লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি নেবে, তুমি প্রিভিয়াস লাইনটা ঘুরে পাবে। কারণ তুমি যে ফাংশন v নিয়েছো তাকে অ্যাজ এ জেনারেল ফাংশন তুমি নাওনি, তুমি তার উপরে একটা প্রপার্টি ইন্ডিউস করেছো লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি v ইকুয়ালস টু 0। দ্যাট ইজ আমি লিমিটিং কনসেপ্ট থেকে এখানে আর কিছুই না বেরিয়ে আসলাম, বাট বেরিয়ে আসলাম কোনো রং থিওরি দিয়ে নয়। থিওরি আমার দেওয়াই থাকলো লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি v ইকুয়ালস টু 0। দ্যাট ইজ এই ভিকে আমরা যে কোনো সময়তে লিমিটিং রাউন্ডে ক্যান্সেলও করতে পারবো। তাহলে এই যে বক্স করা আছে এখান থেকে যদি আমরা y বাই এক্স এর ভ্যালু বের করি তাহলে কত পাবো? m প্লাস সি প্লাস ভি বাই এক্স, m প্লাস সি প্লাস ভি বাই এক্স। এই y বাই এক্স এর ভ্যালুটা নিয়ে গিয়ে এবার 2 নম্বর ইকুয়েশনে, দ্যাট ইজ এই ইকুয়েশনে বসিয়ে দাও। যেখানে যেখানে y বাই এক্স আছে সেখানে সেখানে m প্লাস সি প্লাস ভি বাই এক্স বসিয়ে দাও। দেখো এই এক্সপ্রেশনটা তুমি পেয়ে যাবে, এই এক্সপ্রেশনটা তুমি পেয়ে যাবে। ফাই এন এম ছিল, এই সরি ফাই এন ওয়াই বাই এক্স ছিল, তাহলে পেয়ে গেলে ফাই এন এম প্লাস সি প্লাস ভি বাই এক্স প্লাস 1/x ফাই এন মাইনাস 1 এম প্লাস সি প্লাস ভি বাই এক্স আপ টু 1/x টু দি পাওয়ার এন মাইনাস 1 ফাই 1 এম প্লাস সি প্লাস ভি বাই এক্স প্লাস 1/x টু দি পাওয়ার এন ফাই 0 এম প্লাস সি প্লাস ভি বাই এক্স ইকুয়ালস টু 0। This is the expression after putting the value of y by x, যেখানে প্রত্যেকটা ফাই আই হচ্ছে একটা পলিনোমিয়াল এবং আমরা জানি যে কোনো পলিনোমিয়ালকে আমরা টেলর্স এক্সপানশন দিতে পারি। আমরা প্রত্যেককে এখানে টেলর্স এক্সপানশনে তার জন্য ভেঙে ফেলব, প্রত্যেককে আমরা টেলর্স এক্সপানশনে ভেঙে ফেলব। ফাই এন এম প্লাস সি বাই এক্স, একে আমরা টেলর্স এক্সপানশনে ভেঙে ফেলছি। তোমরা টেলর্স এক্সপানশন কি পড়েছো? f of x plus h equals to fa plus h f dash a plus h square by 2 factorial f double dash a up to dot 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 চলতে থাকবে। তাহলে এখানে a এর জায়গাতে বসিয়ে দাও m, h এর জায়গাতে বসিয়ে দাও c plus v by x, তাহলে কি পাবে? phi n m, f of a ছিল প্রথম টার্ম, তারপরে h f dash a, তাহলে c plus v by x phi n dash m, তারপরে c প্লাস ভি মানে এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে c প্লাস ভি বাই এক্স তার স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 1/2 ফাই এন ডবল ড্যাশ এন, c প্লাস ভি তার কিউব বাই এক্স কিউব 1/3 ফ্যাক্টোরিয়াল ফাই এন ট্রিপল ড্যাশ এন প্লাস ডট 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 চলতে থাকবে। এটা হলো প্রথম টার্মের এক্সপ্রেশন। এবার আমরা এই টার্মটাকে এক্সপ্যান্ড করব। আগে একটা 1/x গুণ আছে, ওটা গুণ থাকবে। তাহলে প্রথমে আসবে কি? ফাই এন মাইনাস 1 এম, তারপরে এইচ এর ভ্যালু দ্যাট ইজ সি প্লাস ভি বাই এক্স ফাই এন মাইনাস 1 ড্যাশ এম, তারপরে এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, তাহলে সি প্লাস ভি তার হোল স্কোয়ার বাই 2x স্কোয়ার ফাই এন মাইনাস 1 ডবল ড্যাশ এম, সি প্লাস ভি তার কিউব বাই এক্স কিউব 1/3 ফ্যাক্টোরিয়াল ফাই এন মাইনাস 1 ট্রিপল ড্যাশ এম, এটা কিউব হবে, এটা একটু কারেকশন করে নিও। এই বক্সের মাথায় মধ্যে যেটা 2 আছে এটা কিউব হবে, প্লাস ডট 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 চলতে থাকবে। লাস্টের আগের টার্ম এইটাকে আমরা এক্সপ্রেস করছি, এটাকে এক্সপ্রেস করে কি পাবে? 1/x টু দি পাওয়ার n মাইনাস 1 যেমন গুণ ছিল তখন গুণই আছে, ফাই 1 m আছে প্লাস সি প্লাস ভি বাই এক্স মাল্টিপ্লাইড বাই ফাই 1 ড্যাশ এম প্লাস সি প্লাস ভি তার হোল স্কোয়ার বাই 2x স্কোয়ার ফাই 1 ডবল ড্যাশ এম
প্লাস ডট 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 চলতে থাকবে। লাস্টের এই টার্মটাকে কনস্ট্যান্ট টার্মটাকে এক্সপ্যান্ড করার কোনো প্রয়োজন পড়ে না, এটা যেমন ছিল তেমনই রেখে দাও, এটাকে দিয়ে দাও ইকুয়েশন নাম্বার 4। এবার দেখো তুমি অলরেডি প্রুভ করেছো y ইকুয়ালস টু mx প্লাস t যদি অ্যাসিম্পটোট হয়, আমরা সেটার গ্রাউন্ডেই অলরেডি কাজ করছি, তাহলে ফাই এন এম কিন্তু অলরেডি তুমি প্রুভ করেছো ইকুয়ালস টু 0 হয়। তুমি অলরেডি প্রুভ করেছিলে ফাই এন এম ইকুয়ালস টু 0 হবে, এই যে তুমি অলরেডি প্রুভ করেছো ফাই এন এম ইকুয়ালস টু 0। তাহলে এখানে তুমি মনে মনে ফাই এন এম এর জায়গাতে 0 বসিয়ে দাও, তাহলে কি পাবে? যেহেতু ফাই এন এম 0, তাহলে এখানে তুমি ফাই এন এম এর জায়গাতে 0 বসিয়ে দাও। এবার দেখো এখানে যে টার্মটা থাকছে, এখানে নিচে একটা 1/x কমন নেওয়া যেতে পারে। 1/x সবার মধ্যে থেকে একটা কিন্তু কমন আসবে প্রথম টার্মটাতে। কেন? কারণ ফাই এন এম ইকুয়ালস টু 0 বসিয়ে দিলে পরের টার্মে কি আসছে, সি প্লাস ভি বাই এক্স ফাই এন ড্যাশ এম, তারপরের টার্ম সি প্লাস ভি বাই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তারপরে যা আছে সবগুলোতে নিচে একটা করে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে ওভারঅল একটা এক্স কিন্তু কমন নেওয়া যেতে পারে। পরের টার্মটা খেয়াল করো, এখানে অলরেডি একটা 1/x গুণ আছে, তারপরের টার্মে 1/x স্কোয়ার গুণ থাকবে, লাস্টের আগের টার্মে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 গুণ থাকবে, লাস্টের টার্মে এক্স টু দি পাওয়ার n গুণ থাকবে। দ্যাট ইজ ওভারঅল একটা 1/x কিন্তু কমন নেওয়া যেতে পারে। টোটাল ক্যালকুলেশন থেকে একটা 1/x কমন নেওয়া যেতে পারে। 1/xটা কমন নেওয়া যাচ্ছিল না, কার জন্য? শুধু এখানে একটা ফাই এম ইনপুট ছিল তাই, ওটা 0 হয়ে গিয়েছে লিমিটিং কনসেপ্টে, তাহলে 1/x কিন্তু ওভারঅল কমন নেওয়া যেতে পারে। তাহলে পুরো ইকুয়েশনটাকে 4 নম্বর ইকুয়েশনে ফাই এন এম ইকুয়ালস টু 0 পুট করো এবং পুরো ইকুয়েশনটাকে একটা x দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে দেখো খাতায় তো তোমরা লিখবেই, তোমরা এটা পেয়ে যাবে সি প্লাস ভি ফাই এন ড্যাশ এম প্লাস সি প্লাস ভি তার স্কোয়ার বাই 2x স্কোয়ার ছিল, যেহেতু x দিয়ে গুণ করেছো তাহলে 2 ফাই এন ডবল ড্যাশ এম প্লাস ডট 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 চলতে থাকবে। তারপরের টার্মে শুরুতেই একটা 1/x গুণ ছিল, তুমি x দিয়ে গুণ করে দিয়েছো, তাহলে ওটা ক্যান্সেল হয়ে গিয়েছে, তাহলে ফাই এন মাইনাস 1m প্লাস সি প্লাস ভি বাই এক্স ফাই এন ড্যাশ এম প্লাস ডট 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 চলতে থাকবে। লাস্টের টার্মের আগের টার্মে 1/x টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল, x দিয়ে গুণ করার জন্য ওটা 1/x টু দি পাওয়ার n মাইনাস 2 হয়ে গিয়েছে, ভেতরের কোনো চেঞ্জ হয়নি। লাস্টের টার্মে 1/x টু দি পাওয়ার n ছিল, x দিয়ে গুণ করার জন্য ওটা 1/x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে গিয়েছে। এবার তুমি জানো যেহেতু তুমি এখানে লিমিটটা নিচ্ছ mod x টেন্স টু ইনফিনিটি, তাহলে অটোমেটিক্যালি 1/xটা টেন্স টু 0। তো এখানে একটু লিখে দেবে টেকিং লিমিট অ্যাজ mod x টেন্স টু ইনফিনিটি, এটা x এর পরিবর্তে mod x করে দেবে, তাহলে mod x যেহেতু টেন্স টু ইনফিনিটি 1/x কিন্তু টেন্স টু 0। তাহলে খেয়াল করে দেখো 1/x যখন টেন্স টু 0 এই টার্মটা কত হয়ে গেল 0, কারণ এখানে নিচে 1/x আছে এবং এর পরের যত টার্ম ছিল এই ব্র্যাকেটটার মধ্যে তারা সবাই কিন্তু 0, কারণ এর পরের টার্মটা যেটা ছিল একটু ভেবে দেখো কত থাকবে, সি প্লাস ভি তার কিউব বাই 3x স্কোয়ার ফাই এন ট্রিপল ড্যাশ এন, তাহলে ওখানে 1/x স্কোয়ার আছে, অটোমেটিক্যালি 0। এখানে এই টার্ম থেকে শুরু করে এর পরের সমস্ত টার্ম 0, কারণ mod x টেন্স টু ইনফিনিটি 1/x টেন্স টু 0, এটা আছে সি প্লাস ভি বাই এক্স, তাহলে 1/x 0, এবং এখান থেকে শুরু করে এখানে দেখাই যাচ্ছে 1/x স্কোয়ার আছে, সবাই কিন্তু 0। যেহেতু mod x টেন্স টু ইনফিনিটি 1/x টেন্স টু 0, তাহলে এখানে a নিজেই 0 এবং এর সাথে যা গুণ করবে সব 0, এখানেও a নিজেই 0, তাহলে এর সাথে যা গুণ করবে সব 0। তাহলে পড়ে থাকলো কোন কোন টার্ম? পড়ে থাকলো দেখো সি প্লাস ভি ফাই এন ড্যাশ এম প্লাস ফাই এন মাইনাস 1m। এবার খেয়াল করে দেখো তুমি কি বলেছিলে, যখন mod x টেন্স টু ইনফিনিটি ভি এর ভ্যালু হচ্ছে কিন্তু 0, দেখিয়ে দিচ্ছি mod x টেন্স টু ইনফিনিটি ভি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এই যে সি প্লাস ভিটা ছিল সি প্লাস ভি ইন্টু ফাই এন ড্যাশ এম, দেখো খেয়াল করে ভি এর ভ্যালুটাও 0, তাহলে আলটিমেট কি পড়ে রইল সি ফাই এন ড্যাশ এম প্লাস ফাই এন মাইনাস 1m ইকুয়ালস টু 0। 5 নম্বরে mod x টেন্স টু ইনফিনিটি লিমিট নিলে তুমি শুধুমাত্র পাবে সি ফাই এন ড্যাশ এম প্লাস এখান থেকে পাবে ফাই এন মাইনাস 1m ইকুয়ালস টু 0, বাকি সব কিন্তু কেটে কুটে 0। এখান থেকে শুরু করে সবাই 0, এখান থেকে শুরু করে সবাই 0, এর পরের টার্মেও তাই হবে, এ ইন্ডিভিজুয়ালি 0, এ ইন্ডিভিজুয়ালি 0, আর ভি এর লিমিটিং ভ্যালু mod x টেন্স টু ইনফিনিটিতে 0, তাহলে সি ফাই এন ড্যাশ এম প্লাস ফাই এন মাইনাস 1m ইকুয়ালস টু 0। তাহলে সি এর ভ্যালু কত পেলাম, মাইনাস ফাই এন মাইনাস 1m বাই ফাই এন ড্যাশ এম। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 7। তাহলে খেয়াল করে দেখো
প্রত্যেকটা ভ্যালু এম এর জন্য তুমি এই ইকুয়েশন থেকে একটা করে সি পাবে, যদি না ফাই এন ড্যাশ এম জিরো হয়। ফাই এন ড্যাশ এম জিরো হলে তাহলে কি হবে সেটা পরে আসছি। যদি না ফাই এন ড্যাশ এম জিরো হয়, ফাই এন ড্যাশ এম যদি জিরো না হয় তাহলে প্রত্যেকটা এম এর জন্য এই ইকুয়েশন থেকে তুমি একটা করে সি পাবে এবং একটা করে অ্যাসিম্পটোট ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি বানিয়ে ফেলতে পারবে। বলেই দিয়েছে তার জন্য, নাও ইচ রিয়াল রুট অফ ফাই এন এম ইকুয়ালস টু জিরো গিভস ওয়ান ভ্যালু অফ সি প্রোভাইডেড phi n dash m not equals to 0 for that m, and accordingly we get the corresponding asymptote y equals to mx plus c. Hence we have the following conclusion: asymptote not parallel to the y axis, সেই সমস্ত asymptote যারা y axis এর parallel নয় of an algebraic curve will be given by y equals to mx plus c. যে অ্যাসিম্পটোট গুলো y অ্যাক্সিস এর প্যারালাল নয় তাদেরকে আমরা y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মে লিখতে পারি। ইভেন হরাইজন্টালকেও লেখা যায়, সেক্ষেত্রে m এর ভ্যালুটা 0 হয়। হোয়ার m ইজ এনি রিয়াল নাম্বার স্যাটিসফাইং ফাই এন এম ইকুয়ালস টু 0। m হচ্ছে যে কোনো রিয়াল নাম্বার ফাই এন এম ইকুয়ালস টু 0 কে স্যাটিসফাই করবে। অ্যান্ড সাচ ভ্যালু অফ m তুমি c পাবে মাইনাস ফাই এন মাইনাস 1m বাই ফাই এন ড্যাশ m প্রোভাইডেড ফাই এন ড্যাশ m নট ইকুয়ালস টু 0। সোজা ভাষায় বলতে গেলে ফাই এন এম ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনের প্রত্যেকটা রুট একটা করে এম দেবে, আর সেই এম এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসিয়ে দিলেই তুমি একটা করে সি পাবে, আর এম আর সি পেয়ে গেলেই তুমি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি দ্যাট ইজ অ্যাসিম্পটোটটা লিখে ফেলতে পারবে। কি বললাম বুঝতে পেরেছ? ফাই এন এম এর প্রত্যেকটা রুট তোমাকে একটা করে এম দেবে, সেই এম এর ভ্যালুটা এইখানে বসিয়ে দিলে তুমি সি পেয়ে যাবে এবং অ্যাসিম্পটোট ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি তুমি লিখে ফেলতে পারবে। এবার তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি, তুমি ভাবতেই পারো এই ফাই এন এম আমাকে এত ক্যালকুলেশন করে বের করতে হবে, কোনোদিনই না। অনেক সহজে এই ফাই এন এমকে বের করে নেওয়া যায়। দেখো তুমি কি বলছো, এই এক্সপ্রেশনটাকে তুমি নাম দিচ্ছ এই যে a0 y টু দি পাওয়ার n, a1 y টু দি পাওয়ার n মাইনাস 1x, a2 y টু দি পাওয়ার n মাইনাস 2x স্কোয়ার আপ টু an x টু দি পাওয়ার n। একে তুমি বলছো fn, তাই তো বলছো? একে তুমি বলছো fn, আর fn কে তুমি বলছো x টু দি পাওয়ার n phi n y বাই x। তার মানে এই যে এক্সপ্রেশনটা ছিল আলটিমেটলি একটু ভেবে দেখো, এই যে এক্সপ্রেশনটা ছিল a0 y টু দি পাওয়ার n, a1 y টু দি পাওয়ার n মাইনাস 1x, a2 y টু দি পাওয়ার n মাইনাস 2x স্কোয়ার আপ টু an x টু দি পাওয়ার n, তাকে তুমি ফাইনালি বলছো x টু দি পাওয়ার n phi n y বাই x। তাহলে phi n m দরকার, y এর জায়গাতে সবসময় m বসিয়ে দেবে, x এর জায়গাতে 1 বসিয়ে দেবে, phi n m পেয়ে যাবে। কোনোদিনই তোমাকে পরিশ্রম করতে হবে না, একদম টেনশন নেওয়ার কোনো কারণ নেই যে আমাকে খুব কষ্ট করে phi n m বের করতে হবে। হাইয়েস্ট ডিগ্রি হোমোজিনিয়াস টার্মকে সাজাবে, y এর জায়গাতে m বসিয়ে দেবে, x এর জায়গাতে 1 বসিয়ে দেবে, তাহলেই তুমি phi n m পেয়ে যাবে। কারণ থিওরিটিক্যালি ভেবে দেখো, এই যে a0 y টু দি পাওয়ার n, a1 y টু দি পাওয়ার n মাইনাস 1x, a2 y টু দি পাওয়ার n মাইনাস 2x স্কোয়ার আপ টু an x টু দি পাওয়ার n, তাকে তুমি লিখছো কি ফর্মে? x টু দি পাওয়ার n, তাকে তুমি লিখছো কি ফর্মে? x টু দি পাওয়ার n phi n y বাই x। তোমার দরকার phi n m, তাহলে y এর জায়গাতে m বসিয়ে দাও, x এর জায়গাতে 1 বসিয়ে দাও, তাহলে x টু দি পাওয়ার n হয়ে গেল 1 টু দি পাওয়ার n দ্যাট ইজ 1, আর phi n y এর জায়গাতে m, x এর জায়গাতে 1, তাহলে phi n m। এবার এই যে এক্সপ্রেশন আছে এখানে যদি তুমি y এর জায়গাতে m আর x এর জায়গাতে 1 বসিয়ে দাও, কি পাবে? a0 m টু দি পাওয়ার n, a1 m টু দি পাওয়ার m মাইনাস 1 আপ টু am, দিস ইজ দ্য phi n m। ঠিক একই রকমভাবে phi n মাইনাস 1 কীভাবে পাবে? এই এক্সপ্রেশনটা, সেকেন্ড এক্সপ্রেশনটা b1 y টু দি পাওয়ার n মাইনাস 1, b2 y টু দি পাওয়ার n মাইনাস 2 আপ টু bn x টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে তুমি y এর জায়গাতে m বসিয়ে দাও, x এর জায়গাতে 1 বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল, কোনো প্রবলেম নেই, খুব সোজা এগুলো। তাহলে তুমি কি পেলে? phi n m ইকুয়ালস টু 0 যে রুটগুলো হবে তারা প্রত্যেকেই কিন্তু অ্যাসিম্পটোটের একটা করে গ্রেডিয়েন্ট, এবং সেই m এর ভ্যালু এই এক্সপ্রেশনে যখনই তুমি বসাবে, এখানে যখনই তুমি বসাবে তখনই তুমি একটা করে সি পাবে, প্রোভাইডেড phi n dash m নট ইকুয়ালস টু 0। এবার বেশ কিছু কোয়ারি এখান থেকে আসে বা সাবকেস এখান থেকে আসে। যদি phi n dash m 0 হয় তাহলে কি হবে? যদি phi n dash m 0 হয়
এবং ফাই এন মাইনাস ওয়ান এম নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে অটোমেটিক্যালি এই এক্সপ্রেশনটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। দ্যাট ইজ কোনো অ্যাসিম্পটোট তখন কিন্তু থাকবে না। খেয়াল করে দেখো কি বলছি, যদি ফাই এন ড্যাশ এম জিরো হয় এবং ফাই এন মাইনাস ওয়ান এম নন জিরো হয়, তার মানে তখন বিষয়টা কেমন দাঁড়ালো, এটা হয়ে গেল জিরো। তাহলে ওর সাথে যে সি তুমি গুণ করো না কেন, আলটিমেটলি এই টোটাল ভ্যালুটাই হয়ে গেল জিরো। তাহলে একমাত্র পসিবিলিটি কি, এটা সমান জিরো হতে হবে, ফাই এন মাইনাস ওয়ান এম সমান জিরো হতে হবে। বাট যদি দেখা যায় যে ফাই এন মাইনাস ওয়ান এমটা জিরো নয়, তাহলে আমরা বলবো ওই এম এর গ্রাউন্ডে কোনো অ্যাসিম্পটোট নেই। দ্যাট ইজ একমাত্র পসিবিলিটি। যদি ফাই এন ড্যাশ এম জিরো হয়, তাহলে ওই এম এর গ্রাউন্ডে অ্যাসিম্পটোট থাকতে গেলে ফাই এন মাইনাস ওয়ান এমকেও জিরোই হতে হবে। যদিও নন জিরো হয়, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছে ওই এম এর গ্রাউন্ডে কোনো সি পাওয়া সম্ভব না, দ্যাট ইজ কোনো অ্যাসিম্পটোট পাওয়া সম্ভব না। ক্লিয়ার আশা করি। ফার্দার আমি আরেকবারও বলে দিচ্ছি, বাই চান্স যদি এটা জিরো হয়, তাহলে এর সাথে যে সি গুণ থাকুক না কেন সেটা কিন্তু জিরো হবে। তার মানে তখন আমরা পেলাম ফাই এন মাইনাস ওয়ান এম জিরো। বাট প্র্যাকটিক্যালি যদি দেখা যায় যে ওই এম এর জন্য ফাই এন মাইনাস ওয়ান এম জিরো নয়, তাহলে আমরা বলবো ওই এম এর এগেনস্টে কোনো অ্যাসিম্পটোট নেই, কোনো পিওর সি পাওয়া সম্ভব না। তাহলে যদি ফাই এন ড্যাশ এম জিরো হয়, তাহলে অ্যাসিম্পটোট থাকতে গেলে একমাত্র কন্ডিশন কি, ফাই এন মাইনাস ওয়ান এমকেও জিরো হতে হবে। দ্যাট ইজ দ্য নোট নাম্বার 2। যদি ফাই এন ড্যাশ এম জিরো হয় এবং ফাই এন মাইনাস ওয়ান এম জিরো হয়, তবেই আমরা বলবো অ্যাসিম্পটোট আছে। বাট ইন দ্যাট কেস খেয়াল করবে, এটা এই ইকুয়েশন থেকে কিন্তু সি এর ভ্যালু পাওয়া সম্ভব নয়, কারণ এটা তখন একটা আইডেন্টিটি হয়ে যাবে, যা রাইট সাইডে অলরেডি আছে জিরো, লেফট সাইডে ফাই এন ড্যাশ এম জিরো, ফাই এন মাইনাস ওয়ান এম জিরো, দ্যাট ইজ জিরো ইকুয়ালস টু জিরো, দিস ইজ অ্যান আইডেন্টিটি। তখন সি এর ভ্যালু কোন ইকুয়েশন থেকে বের করব, সেই ইকুয়েশনটাই আমরা কিন্তু এবার ডেরাইভ করতে যাচ্ছি। মনে রাখতে হবে এটা, যদি ফাই এন ড্যাশ এম এবং ফাই এন মাইনাস ওয়ান এম জিরো হয়, সেক্ষেত্রে এই 6 নম্বর এক্সপ্রেশন থেকে কখনোই কিন্তু আমরা কি পাবো না, এই 6 নম্বর এক্সপ্রেশন থেকে কখনোই আমরা অ্যাসিম্পটোটের ইকুয়েশন বের করতে পারবো না, দ্যাট ইজ সি এর ভ্যালুগুলো বের করতে পারবো না, কারণ 6 নম্বর ইকুয়েশন ইটসেলফ তখন একটা আইডেন্টিটি হয়ে যাবে। ফাই এন ড্যাশ এম জিরো হয়ে গিয়েছে, ফাই এন মাইনাস ওয়ান এম জিরো হয়ে গিয়েছে, দ্যাট ইজ বোথ সাইড জিরো ইকুয়ালস টু জিরো, আইডেন্টিটি হয়ে গিয়েছে। আর তোমরা নিশ্চয়ই জানো ফাই এন ড্যাশ এম জিরো হওয়া মানে কি, কি আছে এর ডাবল রুট আছে, তাই তো জানো তোমরা নাকি? এফ এক্স আর এফ ড্যাশ এক্স যদি জিরো হয়, তাহলে আমরা কি বলি, ডাবল রুট আছে। তাহলে ওর কি আছে, ডাবল রুট আছে, কারণ অলরেডি আমরা দেখেছি ফাই এন এম জিরো, আর এবারে আমরা পেলাম ফাই এন ড্যাশ এম জিরো। দেখো ফাই এন এম ইকুয়ালস টু জিরো তোমরা কিন্তু অলরেডি প্রুভ করেছো। অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে, এর প্রবলেম খুব সোজা লাগবে। ফাই এন এম ইকুয়ালস টু জিরো তোমরা অলরেডি প্রুভ করেছো, করোনি? অলরেডি তোমরা প্রুভ করেছো ফাই এন এম ইকুয়ালস টু জিরো। এই যে আমরা সি বের করছি, সি বের করার জন্য যে বেসিক কন্ডিশনগুলো ইউজ করছি, ওয়াই বাই এক্স টেন্ডস টু এম, তার শুরুতেই ছিল ফাই এন এম ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা আগে পেয়েছিলাম ফাই এন এম ইকুয়ালস টু জিরো, এখন কি পেলাম, নোটের আন্ডারে যদি ফাই এন মাইনাস ওয়ান ড্যাশ এমও জিরো হয়, তাহলে ফাই এনও জিরো, ফাই এন ড্যাশও জিরো, তার মানে এমটা এখানে কেমন রুট, ডাবল রুট। তাহলে এম এর করসপন্ডিং ভ্যালু সি এর যেটা পাবে সেটা কটা থাকবে, দুটো থাকবে। যারা থিওরি অফ ইকুয়েশন বোঝো তারা এটা বুঝতে পারবে, যারা বোঝো না তারা বুঝতে পারবে না, না বুঝলে কোনো প্রবলেম নেই, কোনো রকম কোনো প্রবলেম নেই। এটুকু আমি জাস্ট থিওরি অফ ইকুয়েশনের সাথে অ্যাটাচমেন্টটা করিয়ে দিলাম, কেউ জানলে বুঝবে, না জানলে বুঝবে না, কোনোটাতেই কোনো প্রবলেম নেই। যারা জানো না তারা শুনে রাখলেই বুঝতে পারবে। কোনো ইকুয়েশন ধরো এফ এক্স ইকুয়ালস টু জিরো, এবং একই সাথে ওই একই এক্সের জন্য এফ ড্যাশ এক্সটাও যদি জিরো হয়, আমরা বলি তার ডাবল রুট থাকে। তো এখানে আমরা অলরেডি প্রুফ করেছিলাম যে ফাই এন এম জিরো। এবার আমরা একটা পসিবিলিটি ড্র করছি, যদি কোনো সময় ফাই এন ড্যাশটাও জিরো হয়ে যায়, তাহলে তখন কি অ্যাসিম্পটোট থাকবে না থাকবে না? আমরা একটা পসিবিলিটি ড্র করছি যে যদি কখনো ফাই এন ড্যাশ এমটাও জিরো হয়ে যায়, তখন পসিবিলিটি থাকবে কি থাকবে না? এবার আমি অলরেডি প্রুফ করেছি ফাই এন এর ভ্যালু হচ্ছে জিরো, ফাই এন এম এর ভ্যালু জিরো, পসিবিলিটির আন্ডারে নিচ্ছি ফাই এন ড্যাশ এম জিরো, তাহলে এফ এক্স জিরো এফ ড্যাশ এক্স জিরো, মানে এমটা এখানে ডাবল রুট হবে। আর ফাই এন ড্যাশ এম জিরো হলে অ্যাসিম্পটোট তখনই থাকবে যদি ফাই এন মাইনাস ওয়ান এমটাও জিরো হয়, আদারওয়াইজ অ্যাসিম্পটোট কিন্তু থাকবে না। বাট তখন ওই 6 নম্বর এক্সপ্রেশন থেকে আমরা কিন্তু কি পাবো না, অ্যাসিম্পটোট পাবো না, তখন আমাদেরকে এই সি এর ভ্যালু পাবো না। সি এর ভ্যালু বের করার জন্য আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। দেখো
এবারে এই যে আমরা এক্সপ্রেশনটা করেছিলাম ফাই এন এম এবারে 0, ফাই এন ড্যাশ এমও কিন্তু 0। ওকে, তার মানে প্রথম দুটো টার্মই কিন্তু এখানে অ্যাবলিশ হয়ে যাবে। সেকেন্ড টার্মে ফাই এন মাইনাস ওয়ান এম 0, তার মানে ফার্স্ট টার্মটা অ্যাবলিশ হয়ে যাবে। প্রথম টার্মের ভ্যালুটা থাকবে এবারে এখান থেকে, দ্বিতীয় টার্মের ভ্যালুটা থাকবে এবারে এখান থেকে, এবং এটাকে কমপ্লিট করার জন্য এর পরের টার্মটাও লিখতে হবে। এই টার্মটা আমরা সেকেন্ড ব্র্যাকেটটা আমরা কাকে এক্সপ্যান্ড করে লিখেছিলাম? একে এক্সপ্যান্ড করে লিখেছিলাম 1/x ফাই এন মাইনাস ওয়ান এম প্লাস সি প্লাস ভি বাই এক্স। এর পরের টার্মটা কত ছিল, যেটা ডট ডট ডটের মধ্যে ঢুকে গিয়েছে, 1/x স্কোয়ার ফাই এন মাইনাস ওয়ান এই এন মাইনাস টু এম প্লাস সি বাই এক্স। এবারে ওকেও কিন্তু এক্সপ্রেস করতে হবে, ওটা আগে করা ছিল না, ওটা তোমরা খাতায় করলেই দেখলেই তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে টার্মটা আছে 1/x ফাই এন মাইনাস ওয়ান এম প্লাস সি প্লাস ভি বাই এক্স। এর পরের টার্মটা কত হবে? 1/x স্কোয়ার ফাই এন মাইনাস টু এম প্লাস সি প্লাস ভি বাই এক্স। তাহলে ওকে এক্সপ্যান্ড করলে কত হবে? 1/x স্কোয়ার যেমন ছিল থেকে যাবে, ফাই এন মাইনাস টু এম প্লাস সি প্লাস ভি বাই এক্স, মানে ফাই এন মাইনাস টু এম প্লাস সি প্লাস ভি বাই এক্স ফাই এন মাইনাস টু ড্যাশ এম প্লাস ডট 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 টেলর সিরিজ এক্সপানশন চলবে। দ্যাট ইজ এই যে প্রথম দুটো ব্র্যাকেট আছে, আমি বলতে চাইছি এবারে এই সাবকেসটা করার জন্য এরপরে অ্যানাদার এক্সপানশনটা দিয়ে তারপরে ডট 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 দিতে হয়। তো ওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আপাতত এটুকু শিওর থাকো, নতুন যে নোট টুটা তোমরা করছো যেখানে ফাই এন ড্যাশ এম 0, ফাই এন মাইনাস ওয়ান এম 0 আর ফাই এন এম তো অলওয়েজ 0, তাহলে সেখানে এই ফাই এন এম এর জায়গাতে তুমি 0 বসিয়ে দিলে, ফাই এন ড্যাশ এম এর জায়গাতে তুমি 0 বসিয়ে দিলে, ফাই এন মাইনাস ওয়ান এম এর জায়গাতে তুমি 0 বসিয়ে দিলে। তাহলে এখানে টার্মটা শুরু হলো এখান থেকে, এখানে টার্মটা শুরু হলো এখান থেকে, আর এর পরের একটা টার্ম তোমাকে লিখতে হবে, যেটা এখানে লেখা নেই, সেটা আমি বুঝিয়ে দিলাম। এর পরের টার্মটা তোমাকে লিখতে হবে। এর পরের টার্মটা হচ্ছে 1/x স্কোয়ার ফাই এন মাইনাস টু এম প্লাস সি প্লাস ভি বাই এক্স। দ্যাট ইজ 1/x স্কোয়ার ফাই এন মাইনাস টু এম প্লাস সি প্লাস ভি বাই এক্স ফাই এন মাইনাস টু ড্যাশ এম প্লাস সি প্লাস ভি বাই এক্স তার হোল স্কোয়ার 1/2 ফ্যাক্টোরিয়াল ফাই এন মাইনাস টু ডবল ড্যাশ এম প্লাস ডট 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 চলতে থাকবে। এই টার্মটা আমরা এখানে লিখে নিচ্ছি, এখানে লিখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। দেখো তাহলে তুমি ওখানে ফাই এন এম আর ফাই এন ড্যাশ এম 0 পুট করলে, তাহলে এই টার্মটা পেলে প্রথম ব্র্যাকেট থেকে, তার আগের দুটো টার্ম কিন্তু 0 হয়ে গিয়েছে। দ্বিতীয় টার্মে দ্বিতীয় ব্র্যাকেটে ফাই এন মাইনাস ওয়ান এম 0 পুট করলে, তাহলে টার্মগুলো পাবে দ্বিতীয় টার্ম থেকে, দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় টার্ম থেকে ভ্যালুগুলো জীবিত থাকবে। দেখো এইটুকু পেলে, আর এটা এক্সপ্রেস করা ছিল না, এটা আমি মনে মনে বললাম যে এক্সপ্রেস করে নাও। তাহলে 1/x স্কোয়ার ফাই এন মাইনাস টু এম প্লাস সি প্লাস ভি বাই এক্স, ওকে এক্সপ্রেস করলে এটাই পাওয়া যাবে। তারপরে টার্মগুলো যেমন ছিল তেমনই থাকবে। ক্লিয়ার আশা করি? যদি ক্লিয়ার না হয় আমাকে জানাবে, আমি আবারও বলবো। আমার মনে হয় না না ক্লিয়ার হওয়ার কোনো জায়গা আছে, খুব ডিটেলসে আমি বলছি, অনেক সময় লাগছে। এই যে টার্মটা ছিল এটা হয়ে গেল 0, যেহেতু আমরা নোট টুতে করছি, নোট টুতে আমরা ধরে নিয়েছি সেই কেস যখন ফাই এন ড্যাশ এম এবং ফাই এন মাইনাস ওয়ান এম 0, এটা 0, এটা 0। তার মানে এখানে টার্মটা শুরু হলো, দেখো এখান থেকে, এটুকুই লেখা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। সেকেন্ড ব্র্যাকেটের টার্মটা শুরু হবে এখান থেকে, বাকিটা লেখা আছে। এর পরের টার্মটা আমি লিখে নিতে বলছি, 1/x স্কোয়ার ফাই এন মাইনাস টু এম প্লাস সি প্লাস ভি বাই এক্স ফাই এন মাইনাস টু ড্যাশ এম, এটা আমি লিখে নিতে বলছি। তাহলে লিখে নাও। তাহলে এটা আসলো প্রথম ব্র্যাকেট থেকে, এটা আসলো দ্বিতীয় ব্র্যাকেট থেকে। তৃতীয় ব্র্যাকেটটা লেখা ছিল না, আমি এখানে লিখে দিলাম, দিস ইজ দ্য তৃতীয় ব্র্যাকেট। এটা প্রথম থিওরির জন্য লেখা লাগে না, যার জন্য আমরা লিখি না। তোমরা একটা জিনিস তো এটুকু ডেফিনেটলি বুঝতে পারছো, এগুলো যত লিখবো তত আমার সময় নষ্ট হবে এবং মানে পরিশ্রমটাও বাড়বে। এখন দরকার পড়েছে, এখন লিখে নিলাম, তারপরের টার্মগুলো যেমন ছিল ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, এখানে এই যে টোটাল এক্সপ্রেশন আছে, এখানে কি কমন নেওয়া যায়? 1/x স্কোয়ার কিন্তু চোখ বুঝে কমন নেওয়া যায়। সবার মধ্যে দেখো একটা 1/x স্কোয়ার আছে। তাহলে বোথ সাইড টোটাল এক্সপ্রেশনকে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল কত? সি প্লাস ভি তার স্কোয়ার বাই টু ফাই এন ড্যাশ এম। এটা হয়ে গেল সি প্লাস ভি তার কিউব বাই 2x এই 6x ফাই এন ট্রিপল ড্যাশ এম প্লাস ডট ডট ডট। এখানে হয়ে গেল এই যে এক্স আর এই এক্স, দ্যাট ইজ 1/x স্কোয়ার হলো, ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকলো সি প্লাস ভি ফাই এন ড্যাশ এম।
এখানে এক্স স্কোয়ার কমন নিয়েছো, তাহলে এখান থেকে একটা এক্স কমন গিয়েছে কারণ বাইরে একটা এক্স ছিল, তাহলে সি প্লাস ভি তার স্কোয়ার বাই 2x ফাই এন মাইনাস ওয়ান ডবল ড্যাশ এম প্লাস ডট ডট ডট। এখানে ফাই এন মাইনাস 2m প্লাস বাকি যে টার্মগুলো যেমন ছিল তেমনই থাকলো। এখানে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার দিয়ে গুণ করছো, তাহলে কি আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3, বাকি টার্ম যেমন ছিল থাকলো। এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2, বাকি টার্ম যেমন ছিল থাকলো। এবার তুমি বোথ সাইডে লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি লিমিট নাও। দেখো তুমি অলরেডি বলে এসছো যে লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ভি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে যেখানে যেখানে ভি জীবিত আছে সেখানে সেখানে 0 বসবে। দেখো এবার আমি পরপর একটা একটা করে বলে দিই, তাহলে কতদূর কি থাকবে বুঝতে পারবে। এক্স স্কোয়ার দিয়ে গুণ করা মাত্র এই এক্স স্কোয়ারটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে, ঠিক। এবার তাহলে এই টার্মটাতে শুধুমাত্র কি পড়েছিল, সি প্লাস ভি তার স্কোয়ার বাই 2 ফাই এন ডবল ড্যাশ এম। তুমি যেই মড এক্স টেন্ডস টু ইনফিনিটি করলে ভি এর ভ্যালু হয়ে গেল 0, তাহলে এখান থেকে কি বেরিয়ে আসলো, সি স্কোয়ার বাই 2 ফাই এন ডবল ড্যাশ এম। দেখো এখানে তাই আছে, সি স্কোয়ার বাই 2 ফাই এন ডবল ড্যাশ এম। এখানে কি ছিল, সি প্লাস ভি তার কিউব বাই 6x ফাই এন ডবল ট্রিপল ড্যাশ এম। মড এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 বাই এক্স টেন্ডস টু 0, এ হয়ে গেল 0। এবং এখান থেকে শুরু করে এরপরে এই ব্র্যাকেটের মধ্যে যত টার্ম আছে সবাই কিন্তু 0। এখান থেকে এক্সটা কমন গিয়েছিল আর এই এক্স মিলিয়ে এক্স স্কোয়ারের সাথে ক্যান্সেল হয়েছিল। এখানে পড়েছিল সি প্লাস ভি মাল্টিপ্লাইড বাই ফাই এন ড্যাশ এম। এবার তুমি মড এক্স টেন্ডস টু ইনফিনিটি নিয়েছো, তাহলে ভি টেন্ডস টু 0, তাহলে পড়ে থাকলো কত এই টার্ম থেকে, সি ফাই এন ড্যাশ এই সি ফাই এন মাইনাস 1 ড্যাশ এম। দেখো তাই লিখেছি, সি ফাই এন মাইনাস 1 ড্যাশ এম। এখান থেকে কত ছিল, সি প্লাস ভি তার স্কোয়ার বাই 2x মড এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 বাই এক্স টেন্ডস টু 0, এই টার্মটা 0 এবং এর পরের সমস্ত টার্ম 0, তাহলে চলে গেল। এখানে এক্স স্কোয়ার গুণ হয়ে এই এক্স স্কোয়ার কেটে গিয়েছে, তাহলে এখানে পড়ে থাকলো অনলি ফাই এন মাইনাস 2m। দেখো ফাই এন মাইনাস 2m নিয়েছি। মড এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 বাই এক্স টেন্ডস টু 0, এর পরের সমস্ত টার্ম 0, এবং এর পরে যত ব্র্যাকেট আছে এখানে যেমন এটা 0, এর সাথে জাগুন করবে 0, এর সাথে জাগুন করবে 0, সবাই 0। তার মানে ইন দ্যাট কেস সি কিন্তু পাবো আমরা একটা কোয়াড্রাটিক ইকুয়েশন থেকে, যেটা কোয়াড্রাটিক ইকুয়েশনটা হলো সি স্কোয়ার বাই 2 ফাই এন ডবল ড্যাশ এম প্লাস সি ফাই এন মাইনাস 1 ড্যাশ এম প্লাস ফাই এন মাইনাস 2m ইকুয়ালস টু 0। এ দুটো সি এর ভ্যালু দেবে এবং আমরা দুটো প্যারালাল অ্যাসিম্পটোট পাবো এক্ষেত্রে, y ইকুয়ালস টু mx প্লাস c ড্যাশ এবং y ইকুয়ালস টু mx প্লাস c ডবল ড্যাশ। ওকে, হয়ে গেল আশা করি। তাহলে যদি ফাই এন ড্যাশ এম নট ইকুয়ালস টু 0 হয়, অ্যাসিম্পটোট ওই এম এর এগেনস্টে ইউনিক হবে। ভালো করে কথাটা বুঝবে, ওই এম এর এগেনস্টে বলছি, কিন্তু ওই এম এর এগেনস্টে অ্যাসিম্পটোট কিন্তু ইউনিক হবে। আর যদি ফাই এন ড্যাশ এম 0 হয়, ফাই এন মাইনাস 1m নন 0 হয়, তাহলে ওই এম এর এগেনস্টে কোনো অ্যাসিম্পটোট থাকবে না। যদি ফাই এন ড্যাশ এম 0 হয়, ফাই এন মাইনাস 1mও 0 হয়, তাহলে ওই এম এর এগেনস্টে দুটো প্যারালাল অ্যাসিম্পটোট পাওয়া যাবে। একটাকে আমরা বলবো y ইকুয়ালস টু mx প্লাস c ড্যাশ, একটাকে আমরা বলবো y ইকুয়ালস টু mx প্লাস c ডবল ড্যাশ। এবার হচ্ছে যদি এমন হয় যে এই ফাই এন ডবল ড্যাশ এমও 0 হয়ে গেল এবং ফাই এন মাইনাস 1 ড্যাশ এমও 0 হয়ে গেল, এও 0 হয়ে গেল, তখন কি হবে, তখন তিনটে অ্যাসিম্পটোট থাকবে। তোমাদের সিলেবাসে তিনটে অ্যাসিম্পটোট কোথাও নেই, তোমাদের শুধুমাত্র ডাবল অ্যাসিম্পটোট আছে, এর বেশি তোমাদের কোনো কিছু নেই। তাই তোমাদের চিন্তারও কোনো কারণ নেই, তোমাদের কোনো প্রবলেমের জন্য ফাই এন ডবল ড্যাশ এম 0 হবে না। আমি এখানে 3-এ সেটা বলে দিয়েছি, তার সাথে মুখেও এটা বলে দিলাম যে এটা নিয়ে তোমাদের কোনো কিছু ভাবতে হবে না। তোমাদের ম্যাক্সিমাম সেম গ্রেডিয়েন্টের এগেনস্টে দুটো প্যারালাল অ্যাসিম্পটোট বের করা আসবে, তার বেশি কোনো দিন আসবে না। 3 নম্বরে তার জন্য আমি লিখে দিয়েছি, ইফ ফাই এন ডবল ড্যাশ এমও 0 অ্যান্ড অলসো ফাই এন মাইনাস 1 ড্যাশ এমও 0, ফাই এন মাইনাস 2mও 0, then proceeding in similar way we can get 3 parallel asymptote in general corresponding to the real root m। বাট সেটা তোমাদের আসবে না। বাট সেটা বের করার টেকনিকটা কি বলো তো, খুবই সোজা টেকনিক। তখন এই টার্মটা 0, খেয়াল করে দেখো, ফাই এন মাইনাস 1 ড্যাশ এমও 0, এটাও 0, এটাও 0, তাহলে বাকি যে এক্সপ্রেশনটা পড়ে থাকবে তাকে আমরা এক্স কিউব দিয়ে গুণ করব, গুণ করে আবার লিমিট নেব, আলাদা একটা এরকম ফর্মুলা পেয়ে যাব। এরকম প্রত্যেকটা যত তুমি এগোবে তত ফর্মুলা পাবে, যত এগোবে তত ফর্মুলা পাবে। শুধু টেলর্সের এক্সপেনশনটা বাড়াতে থাকতে হবে, একটা করে এক্সট্রা টার্ম নিতে থাকতে হবে।
ঠিক আছে, তাই ভাবার কোনো কারণ নেই, তোমাদের এর বেশি আসবে না। এটাই যথেষ্ট কঠিন তোমাদের জন্য আমি জানি, কিন্তু এর প্রবলেম কিন্তু খুব সোজা। থিওরিটা যতটা কঠিন লাগলো তোমাদের, প্রবলেম কিন্তু খুবই সোজা লাগবে। তাহলে মাথায় রাখতে হবে কি, প্রথম তুমি যে এক্সপ্রেশনটা পাবে তাকে তুমি সাজিয়ে নেবে হোমোজিনিয়াসের রেসপেক্টে। ওয়াইয়ের জায়গাতে এম পুট করবে, এক্সের জায়গাতে 1 পুট করবে হাইয়েস্ট টার্মটাতে, তাহলে ফাই এন এম পাবে। নেক্সট হায়ার টার্মে ওয়াইয়ের জায়গাতে এম পুট করবে, এক্সের জায়গাতে 1 পুট করবে, ফাই এন মাইনাস 1 এম পাবে। সাধারণত তোমাদের ফাই এন মাইনাস 1 এমেই সীমাবদ্ধ থাকবে। যদি না প্যারালাল অ্যাসিম্পটোট আসে একই গ্রেডিয়েন্টের এগেনস্টে, তাহলে কিন্তু তোমাদের ফাই এন মাইনাস 2 এম লাগবে না। তাহলে ফাই এন এমকে ইকুয়েট করবে 0-তে, যে এম পাবে সেই এম এর গ্রাউন্ডে মাইনাস ফাই এন মাইনাস 1 এম বাই ফাই এন ড্যাশ এম থেকে তোমরা সি পেয়ে যাবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি পেয়ে গেলে। যদি কোথাও দেখা যায় যে ফাই এন ড্যাশ এমটা 0 হলো, এবং একই সাথে মনে রাখতে হবে ফাই এন মাইনাস 1 এমকেও কিন্তু 0 হতে হবে, তখন তোমরা নেক্সট হায়ার টার্মে গিয়ে এক্সের জায়গাতে 1, ওয়াইয়ের জায়গাতে এম পুট করে ফাই এন মাইনাস 2 এমটাও বের করে নেবে। তখন এই 8 নম্বর এক্সপ্রেশনে বসিয়ে সি এর ভ্যালুগুলো বের করবে, এবং সেক্ষেত্রে কিন্তু একই গ্রেডিয়েন্টের এগেনস্টে দুটো প্যারালাল অ্যাসিম্পটোট পাওয়া যাবে। বাট মনে রাখতে হবে, যদি দেখা যায় ফাই এন ড্যাশ এমও 0 হচ্ছে এবং বাকি দুটো 0 নয়, দ্যাট ইজ ফাই এন মাইনাস 1 এম 0 নয়, ফাই এন মাইনাস 2 এম 0 নয়, তাহলে জানবে ওই এম এর গ্রাউন্ডে একই লজিক অনুযায়ী কোনো অ্যাসিম্পটোট থাকবে না। বাট যদি দেখা যায় ফাই এন ডবল ড্যাশ এমও 0, সরি ভুল, ফাই এন ড্যাশ এম বললাম মনে হয়, আরেকবার বলে দিচ্ছি, যদি দেখা যাচ্ছে যে ফাই এন ডবল ড্যাশ এম 0, ভালো করে শুনবে, ফাই এন ডবল ড্যাশ এম 0 বাট ফাই এন মাইনাস 1 ড্যাশ এম এবং ফাই এন মাইনাস 2 এম 0 নয়, তাহলে ইন দ্যাট কোনো অ্যাসিম্পটোট পাওয়া যাবে না। বাট যদি দেখা যায় ফাই এন ডবল ড্যাশ এম, ফাই এন মাইনাস 1 ড্যাশ এম এবং ফাই এন মাইনাস 2 এম 0, তাহলে অ্যাসিম্পটোট পাওয়া যেতে পারে, সেখানে 3টে প্যারালাল অ্যাসিম্পটোট থাকতে পারে। তখন কি করতে হবে, তখন যেটা করতে হবে, এখানে 0 বসিয়ে দাও, এখানে 0 বসিয়ে দাও, এখানে 0 বসিয়ে দাও, বোথ সাইডকে এক্স কিউব দিয়ে গুণ করো, একটা টেলরসের টার্ম বাড়িয়ে নাও, দেখো অ্যানাদার একটা থিওরি আসবে। বাট এই থিওরি তোমাদের কোনোদিন আসবে না, তোমাদের দুটো প্যারালাল অ্যাসিম্পটোট ম্যাক্সিমাম আসতে পারে। ওয়ার্কিং রুলটা আমি এখন ব্যাখ্যা করছি না, ওয়ার্কিং রুলটা আমি ব্যাখ্যা করবো টোটালি যখন প্রবলেমটা করাবো এর পরের ভিডিওতে। তখন আগে এই ভিডিওতে তোমরা থিওরিটা একবার দুবার ভালো করে দেখে নাও, প্রবলেম দেখতে গিয়ে বিন্দুমাত্র কোনো প্রবলেম